এবং ওনার বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী এই আমরাই গ্রামের বিভিন্ন মানুষ। প্রথম একটা সন্তান ছিল, মারা যাওয়ার পরে 25-26 দিনের মাথাতে মারা যায়। তা আমি সেই দিনটাতে এসে খুব কাঁদছিলাম। শরীরে যেখানে কান পাতা হতো সেখান থেকে ওনার গুরু প্রদত্ত যে নাম জয় রাধে গোবিন্দ, সেই নামটা শোনা যেত। তামসিক যুগেও উনি ওনার দেহ ছাড়ার প্রায় 2 বছর আগে থেকেই সকলকে বলতে লাগলেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিলেন যে আমি এই দিনের মধ্যেই দেহ ছাড়বো। এবং প্রতিবার এখানে বাবার অন্নের ভোগ দেওয়া হয়, সন্ধ্যায় আরতি হয়, সকালে পুজো হয়। যদি কেউ প্রসাদ খেতে চান অবশ্যই তার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। ক্যান্সার হয়, লাংস ক্যান্সার। আমি এখান থেকে বোম্বে ট্রিটমেন্টে যাই। যখন ওখানে আমার ওটি হচ্ছে, আমি কিন্তু অজ্ঞান, ঠিক আছে। বাবা, আমি দেখছি বাবা আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবার মূর্তিতে স্নান করাচ্ছি, মানে স্নান করাবো, গা মোছাবো, জামাটা খুলে দেখছি এত বড় একটা মাকড়সা ওনার শরীরে। তো আমার তখন মনে হলো যে ওই মাকড়সা ওনাকে দংশন করেছিল, তাই যথারীতি স্বপ্ন পেয়েছে যে আমার একটু গাটা মুছিয়ে দিত। মানে আমি এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী ঠাকুর রামানন্দ তীর্থের একদম মন্দির, পিছনে আমার দেখতে পাচ্ছ মন্দির রয়েছে। তো চলো মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপরে মন্দিরের বিভিন্ন রহস্য, বিভিন্ন রকমের ঘটনা, অলৌকিক ঘটনা এখানে যারা রয়েছেন তারা প্রত্যক্ষ করেছেন, বয়স্ক যারা রয়েছে, যারা প্রত্যক্ষ চাক্ষুষ করেছেন, তাদের সব কথা শোনাবো। তো আগে চলো মন্দিরটা ঘুরিয়ে দেখায়, মন্দিরটার মধ্যে কি রয়েছে না রয়েছে সব কিছু। তো একবার চলো মন্দিরটা একবার ঘুরিয়ে দিই। তো এই হলো মন্দির, যেটা হচ্ছে শ্রী শ্রী রামানন্দ তীর্থ। 1422 সালে প্রতিষ্ঠা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর মানে ইংরাজির হচ্ছে 2015 সালে। আর ঠিক এই রকম মন্দিরটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর। আর এখানে রয়েছে বাবার একটা মূর্তি করা হয়েছে এখানটাতে। আর এই দিকটায় তোমাদেরকে দেখাবো পুরোটাই মন্দিরটা, ভিতরটা। এই যে চরণ পাদুকা যেটা রাখা আছে, এটা কার? বাবারই? আচ্ছা আচ্ছা, এই যে চরণ পাদুকা রাখা রয়েছে বাবারই একদম। প্রতিদিন কিন্তু নিত্য কিন্তু পুজো হয় বাবার। আর বৃহস্পতিবার কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। আর এইগুলো সম্পর্কে অবশ্যই সবটাই জানাবো ডিটেলসে। তোমাদেরকে একবার ভিতরে মন্দিরের ইয়েটা দেখিয়ে দিই, তারপরে ডিটেলস তোমাদেরকে বলবো। এখানে রামানন্দ তীর্থ স্মৃতি সংগ্রহ রয়েছে, অর্থাৎ বাবার ব্যবহৃত যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এই যে দেখো, খুব সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে মন্দির চত্বর। এখানে বাইরে নাম সংকীর্তন করার জায়গাও রয়েছে, খুব সুন্দর। আর মন্দিরের উপরের ইয়েগুলো দেখায় জয় রাধে গোবিন্দ মন্ত্রে, পুরোটাই কিন্তু এটা লেখা রয়েছে, সুন্দর বাঁধানো। এই যে এখানে দেখো উপরে লেখা রয়েছে পূজনীয় গুরুদেব শ্রী শ্রী স্বামী রামানন্দ তীর্থ। আর এই হলো মন্দির চত্বর। তো চলো বাকি ডিটেলসটা এবারে তোমাদের সাথে শেয়ার করছি। জয় রাধে গোবিন্দ। আমি শিবম চ্যাটার্জি, ইনি আমার পরম গুরুদেব স্বামী রামানন্দ তীর্থ। যদিও ওনার সঙ্গ আমি পাইনি, তবে উনি শরীর ছাড়ার পরে আমি এই আশ্রমে যাতায়াত শুরু করি এবং ওনাকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে চর্চা করার সুবাদে বহুজনা সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, যারা ওনার সেবা করেছেন বা যারা ওনাকে দর্শন করেছেন। তো তাদের সেই সাক্ষাৎকারের ভিত্তিতে আমি আজকে ওনার সম্পর্কে 2-4 কথা বলছি। ওনার 1905 খ্রিস্টাব্দে আনুমানিক জন্মাষ্টমীর দিন দুর্গাপুরের এই পারুলিয়া গ্রামে ওনার জন্ম হয় এবং পূর্বজন্মে সংস্কারবশত উনি প্রথম দিকে কোনো গুরু ছাড়াই সাধনার খুব উচ্চ স্তরে পৌঁছান। 55 বছর বয়সে এসে ভক্ত বাবা, মানে উনি বিমলানন্দজি, ওনার সান্নিধ্য লাভ করেন এবং ওই একদিনেই, যেদিন উনি ভক্ত বাবার সান্নিধ্য পান, সেদিনই ভক্ত বাবার কাছে ওনার সন্ন্যাস দীক্ষা হয় এবং উনি গৃহত্যাগ করেন। তারপর উনি ভক্ত বাবার আশ্রম পুরুলিয়াতে দীর্ঘ 4 বছর কাটান। পুরুলিয়া থেকে আসার পর উনি ঝাড়খণ্ডের সর্বাধাম আশ্রমে বাকি জীবনটা অতিবাহিত করেন। ওনার জীবনী সম্পর্কে বলতে গেলে তো বিস্তার জীবনী, তার মধ্যে যেটি মূল আলোকপাত করার বিষয় সেটি উনি শরীর ছাড়ার লাস্ট 15 বছর আগে থেকে কিন্তু কোনো রকম ভুক্ত অন্ন গ্রহণ করতেন না, ভাত রুটি ইত্যাদি গ্রহণ করতেন না। এগুলো সম্পর্কে আমার গুরুদেব আরও ডিটেলস বলবেন, কারণ ওনারা যেহেতু এগুলো চাক্ষুষ দেখেছেন। ওনার গুরুদেব হচ্ছেন ভক্ত বাবা। উনি প্রচণ্ড উচ্চশিক্ষিত, ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট থেকে উনি পাস আউট করা স্টুডেন্ট
এবং দীর্ঘদিন উনি আমেরিকাতে সাপের ভেনাম নিয়ে পরে গবেষণা করেছেন এবং ওখানে ওনার একটা ল্যাবও ছিল। উনি নিজে ছিলেন একজন কেমিস্ট, কিন্তু ওই যে বৈরাগ্যের কীট যাকে একবার কামড়ায় তাকে তো আর ঘরে রাখা যায় না। তো ব্যাস উনিও গৃহত্যাগ করেন এবং হিমালয়ে যান। হিমালয়ে যেয়ে পরে জয় রাধে গোবিন্দ বিষ্ণুর এই নামে উনি সিদ্ধি লাভ করেন। ওনাকে এই নামটি দিয়েছিলেন ওনার প্রথম গুরু মহাবতার বাবাজি মহারাজ। মহাবতার বাবাজি মহারাজ সম্পর্কে বর্তমানে কম বেশি সবাই জানে ইউটিউব বা ফেসবুক ইত্যাদির সুবাদে। তো আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা ওনার চরণাশ্রিত। মহাবতার বাবাজি মহারাজ ওনাকে ছাত্র অবস্থায় দীক্ষা দেন, যোগ দীক্ষা, এবং জয় রাধে গোবিন্দ এই নাম দীক্ষা পান এবং এই জয় রাধে গোবিন্দ নাম জপেই উনি হিমালয়ে বিষ্ণুর দর্শন পান, দেবগুরুর বৃহস্পতির দর্শন পান এবং হিমালয় থেকে উনি যখন আসেন পুনরায় বাবাজি মহারাজ ওনার সাথে ভক্ত বাবার সাথে পরিচয় করিয়ে দেন কামরাজ বাবার, অর্থাৎ ভক্ত বাবা দ্বিতীয় গুরু। কামরাজ বাবা হচ্ছেন তন্ত্রসিদ্ধ। কুলদানন্দ ব্রহ্মচারীর কথা কম বেশি আমরা সবাই জানি, বিজয় কৃষ্ণ গোস্বামীর প্রিয় শিষ্য। উনি ওনার সদ্গুরুর সঙ্গে কামরাজ বাবা সম্পর্কে এক লাইন আলোকপাত করেছেন যে নরমাংসাসী অঘরী সিদ্ধ কামরাজ। তো উনি খুব উচ্চস্তরীয় অঘরী সাধক ছিলেন। ভক্ত বাবা ওনার কাছ থেকে তন্ত্রের বিভিন্ন শিক্ষা গ্রহণ করেন। কামরাজ বাবা ভক্ত বাবাকে পায়ে হেঁটে কৈলাস নিয়ে যান এবং কৈলাসে মহাদেবের দর্শন করান, কুবেরের ধনাগারের দর্শন করান। তো এই ভক্ত বাবারই মূল যে প্রধান দুই শিষ্য, একজন বর্তমানে রয়েছেন শরীরে, তিনি পুরুলিয়া আশ্রমের বর্তমান মঠাধীশ শঙ্কর চক্রবর্তী অর্থাৎ শঙ্কর মহারাজ, এবং আমার পরম গুরুদেব স্বামী রামানন্দজি, উনি ছিলেন ওনার সন্ন্যাস শিষ্য। ভক্ত বাবার কাছে উনি সন্ন্যাস গ্রহণ করার পর উনি সাধন স্তরে আরও অনেক উপরের দিকে উপনীত হয়ে যান এবং ওনার বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী এই আমরাই গ্রামের বিভিন্ন মানুষ বা ঝাড়খণ্ড আশ্রমের বিভিন্ন মানুষ দেখেছেন বা প্রত্যক্ষ করেছেন সরাসরি। তার মধ্যে অন্যতম ওনার শরীরে যেখানে কান পাতা হতো সেখান থেকে ওনার গুরু প্রদত্ত যে নাম জয় রাধে গোবিন্দ, সেই নামটা শোনা যেত। এ নিয়ে আরও ডিটেলসে জানতে পারবেন। আর আমাদের এইটা হচ্ছে দুর্গাপুরের মন্দির, গুরুধাম মন্দির। মূল আশ্রম আমাদের ঝাড়খণ্ডে, মানে রাম বাবার আশ্রম, এবং রাম বাবার গুরুদেব ভক্ত বাবার আশ্রম হচ্ছেন পুরুলিয়ায় বদ্রী আশ্রম, আর কামরাজ বাবার আশ্রম হরিদ্বারে চণ্ডী পাহাড়ে। তো এই হচ্ছে আমাদের পরম্পরা। বর্তমানে বাবার এখানে একটা প্রস্তরময় বিগ্রহ আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। এটি বাবার ছবি, রাম বাবার। আপনারা ব্যানাচিতি থেকে সামনেই, ব্যানাচিতি থেকে আমরাই গ্রাম এজন রুটের বাস ধরে আপনারা আসতে পারেন। প্রতি বৃহস্পতিবার এখানে বাবার অন্নের ভোগ দেওয়া হয়, সন্ধ্যায় আরতি হয়, সকালে পুজো হয়। যদি কেউ প্রসাদ খেতে চান অবশ্যই তার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই তার বন্দোবস্ত করব। বাবার কাছে আমি দীক্ষা নিয়ে আর কি, দীক্ষা নেওয়ার পর বাবার 20 বছর বাবার সঙ্গ করেছি। প্রথম কথা বিস্ময় লাগতো যে একজন মানুষের আহার বিহারের যে একটা ব্যাপার আছে ওনার, সেটা কোনোদিনই সেরকমভাবে দেখিনি। একটা পাখি আমার মনে হয় ওনার থেকে বেশি খেতেন। লাস্টের দিকে প্রায় 15-20 বছর যে সময়টা আমি দেখেছি ওনাকে বসে অন্যরা, পিসমশাই যেমন বললেন, বেশি অন্য দেখিনি। একদম সারাদিন ওনার মধ্যাহ্ন ভোজন ছিল 1 কাপ দুধ, 2টি কোকোনাট বিস্কুট, বা সোনার মধ্যাহ্ন ভোজন হয়ে যেত। সন্ধ্যেবেলায় কোনো দিন জোর জবরদস্তি করলে একটা রুটি বানিয়ে রুটির পাতলা ছালটা উনি সেবা করতেন। সেটাও ধীরে ধীরে উনি ওটা বন্ধ করে দিলেন। সারা দিনে খুব জোর হলে 1 গ্লাস উনি জল খেতেন, কিন্তু শরীরের মধ্যে কোনো রকম কোনো ক্লান্তি বোধ দেখিনি। হাঁটার স্পিড ভয়ঙ্কর ছিল। সারাদিন উনি কথা বলতে পারতেন, সারাদিন মানে পদ্মাসনে বসে উনি কাটাতে পারতেন। এবং মানে খালি চোখে ওই 105-7 বছর বয়স পর্যন্ত দেখেছি, খালি চোখে উনি অতি ক্ষুদ্র লেখাও কিন্তু কি দিন কি রাত্রি পড়তে পারতেন, কোনো চশমা ইত্যাদির কোনো লাগতো না। আর সবথেকে বিশেষত্ব হচ্ছে যে ওনার শরীর থেকে, মানে এটা প্রায় সকলেই শুনেছে, ওনার যারা কাছের লোক ছিল বা অনেক ভক্ত শিষ্য ওনার কাছে আসা যাওয়া করতেন, ওনার ভেতর থেকে জয় রাধে গোবিন্দ একটা আওয়াজ, যেখানে ওনার শরীরের কান পাতা যায়, পিঠে, নাভিতে, কণ্ঠে, হ্যাঁ, ওই জয় রাধে গোবিন্দটা কিন্তু অটোমেটিকলি ভেতরে যেন কেউ বসে বলছে, এটা আমরা অনুভব করেছি আর কি।
আর নাদের উনি ওঙ্কারের একটা আওয়াজও ওনার শরীর থেকে পাওয়া যেত আর কি। যখন উনি ধ্যানস্থ হয়ে থাকতেন তখন দেখতাম ওনার ভেতর থেকে একটা ওঙ্কার ধ্বনি বের হতো। মানে এগুলো আমাদের খুব বিস্ময় লাগতো আর কি। সবথেকে বড় কথা, এই ঘোর তামসিক যুগেও উনি ওনার দেহ ছাড়ার প্রায় 2 বছর আগে থেকেই সকলকে বলতে লাগলেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিলেন যে আমি এই দিনের মধ্যেই দেহ ছাড়ব। এবং সেটা সকলকে মানে যারা ওনার কাছে আসা সকলকেই, 2-1জনকে নয়, যে আমার এবারে যাওয়ার সময় হয়েছে, আমি এবারে দেহ ছাড়ব। এবং ওনার হরিদ্বারে যে দেহ ছাড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা কোনো রকমই কোনো যোগাযোগ করে উঠতে পারি নাই। ওনার এক ভক্ত ছিল ভাগলপুরের মস্ত বড় ডক্টর, এখনও আছেন উনি। লাস্টে ওনার সঙ্গে ঠিক করে ওই ভাগলপুরে গঙ্গা আছে, ওই গঙ্গার সান্নিধ্যে ওনার বাড়িতে উনি দেহত্যাগ করেন। এবং যে ডেট উনি বলেছিলেন সেই ডেটের মধ্যেই উনি দেহ ছাড়েন আর কি। আর অলৌকিক তো মানে কি বলবো, আমরা দুর্গাপুরে বসে যেটা চিন্তা ভাবনা করতাম, উনি ওইখানে চিঠির মাধ্যমে জানাতেন, কিংবা গেলে বলতেন এটা এই ওটা সেই। এমনও হয়েছে যে আমি আমার গুরু ভাই যাচ্ছি, তখন ওদিকে প্রত্যন্ত এলাকা আর কি, দেখলাম যে বাস থেকে নেমেছি, অনেকটা হেঁটে যেতে হতো। আমার এক গুরু ভাই বলছে যে আপনারা 2 জন আসছেন, আজকে তো বাবা 3 জনের রান্না করে রেখেছে। আমরা তো 2 জন এসেছি, যে আশ্রমে যে স্নান টান করে প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পর আমার এক গুরু ভাই বলছে, বাবা একটু একজনাকার অন্ন আছে, ওটা আমি খেয়ে নেবো। বললেন না, ওটা রাখা থাক। তারপর থেকে দেখছি আমাদের গ্রামেরই আরেকজন সেই দিনও ওখানে যে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা পর উনি যে পৌঁছেছেন। এরকম বহু আর কি, মানে কাছে আসতাম, মনের কোনো দুঃখ থাকলে বলতাম, উনি আমাকে বলতেন যে এখানে না বসে যা দুর্গা মন্দিরে যা, ওইখানে বল, এরকমভাবেই বলতেন। মানে নিজের দুঃখটা মানে সহ্য করতে পারতাম না। কিছু মনের কোনো কষ্ট হলে বলতাম যা ওইখানে বলবি, এরকম হয়েছিল। মানে আমার একবার প্রথম একটা সন্তান ছিল, মারা যাওয়ার পরে 25-26 দিনের মাথাতে মারা যায়। তা আমি সেই দিনটাতে এসে খুব কাঁদছিলাম, সাধুবার মানে গায়ে তেল মাখাতে মাখাতে একটু কাঁদছিলাম। দিয়ে আমাকে বকলেন, যা আমার কাছে কাঁদবে না, ওইখানে মন্দিরে যেয়ে কাঁদ। তো ঠিক আছে, মানে সব কিছু মানে বোঝাতো, মানে ভালো এটা দিত সব সময়। মানে মানে সাধুও নিজে মানে কষ্টটা সহ্য করতে পারতো না, বলতো এখানে কাঁদিস না, সবসময় এই করতো, ভালোই বাঁচতো সবসময়। আর অনেক রকম শিক্ষা দিত, এটাই কী জন্য হয়, ওটা কী জন্য করিস, বা এটা কী হয়, এটা এইভাবে করবি, এরকমভাবেই উনি বলতেন সব সময়। ক্যান্সার হয়, লাংস ক্যান্সার। আমি এখান থেকে বোম্বাই ট্রিটমেন্টে যাই। যখন ওখানে আমার ওটি হচ্ছে, আমি কিন্তু অজ্ঞান, ঠিক আছে। বাবা, আমি দেখছি বাবা আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই একটা অলৌকিক ব্যাপার। মানে যতক্ষণ অপারেশনটা হয় ততক্ষণ বাবা নির্বাক একটা হাত কাঁধে দিয়ে দাঁড়িয়ে আছে। ওই জিনিসটা আমি অবাক হয়ে গেছিলাম। বহু লোককে এসে বলেছিলাম, আমার ছেলেকে বেরিয়ে এসেই বলেছিলাম, যেমন জ্ঞান ফিরল তারপর দিন, যে বটে আমি ভালো হয়ে যাবো যা না। কেন, কী ব্যাপার না হলে এই ব্যাপার, সাধু বাবা আমার কাছে ছিলেন। আর আমার ছেলেও দীক্ষিত, আমার বৌমাও দীক্ষিত, হ্যাঁ, বাবার কাছে। এইটুকুই আমার বলা। মানে বাবা যে কী জিনিস ছিল, বাবা যে আমাকে কতখানি দিয়েছেন, মানে আমি কল্পনা করতে পারি না। বাবা আমাকে 16 আনার থেকেও বেশি দিয়েছেন। এই ঘর বাড়ি, আর ওই যে বললো না, বাবা বলতেন মাঝে মাঝে আমি এখানে থাকবো, বড়োবাবু আমাকে বলতেন। ওইটা শুনেই আমার বড়ো ছেলে বললো যে মন্দিরটা আমি করে দেবো। তাহলে বাবা তো বলতেন মাঝে মাঝে আমাকে এখানে রাখবি, তাহলে মন্দিরটা আমি করে দিচ্ছি। আমরা 2 ভাই মিলে মন্দিরটা, ওরা 2 ভাই মিলে টাকা দিয়ে মন্দিরটা করে দেয়। বাবা শরীর ছাড়ার পর গোপাল পিসমশায়ের বাড়িতে যে বাবার বিভিন্ন ব্যবহৃত যে জিনিসপত্র ছিল সেগুলো আমরা সংগ্রহ করেছি। দেখুন, স্বামী রামানন্দ তীর্থ স্মৃতি সংগ্রহ, এগুলো সব ব্যবহৃত ওনার। এটা হচ্ছে শাল, এটা শীতের পোশাক, পাঞ্জাবি, এখানে ব্যবহৃত থালা, বাটি, গ্লাস, চামচ সব ব্যবহার করতেন। জিভ ঝোলা, হ্যাঁ, এই ঘটিটা ওনার পাশে সবসময় থাকতো, 1 ঘটি জল। তারপরে এগুলোও সব শীতের বস্ত্র আছে, মাফলার, সোয়েটার, তারপর টুপি, মোজা, এগুলো ওনার ব্যবহৃত জুতো। আর এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতাটা ওনার পাশে সবসময় থাকতো। আর এটা হচ্ছে যে আশ্রমে উনি থাকতেন, ঝাড়খণ্ডে সর্বাদাম আশ্রমের ছবি।
আর এগুলো ওনার সব ব্যবহৃত বস্ত্র। তার মধ্যে একটি মূল্যবান হচ্ছে এই যে পাঞ্জাবিটা রয়েছে না, এই পাঞ্জাবিটা দ্বিতীয় নম্বরে, এই পাঞ্জাবিটা ওনার গুরু ওনাকে দিয়েছিলেন। ওনার ভক্ত বাবা ওনার গা থেকে খুলে এই পাঞ্জাবিটা দিয়েছিলেন, সাইডে বাঁধা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা আমরা এখন এখানে স্মৃতি সংগ্রহ করে রেখেছি। সাধু বাবা 2012 সালে শরীর ছাড়েন, 2015-তে এই মন্দির হয়। আমি 2017 সাল থেকে এই মন্দিরে আসছি, আশ্রম যাতায়াত করছি, ঠাকুরের সান্নিধ্য পেয়েছি। তো এই 17 থেকে 26 আজ 9 বছর আসা যাওয়া হলো। এই মন্দিরে আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মানে অলৌকিক অনুভব করতে পারি। যেমন তার মধ্যে একবার কি হয়েছিল, আমার খুব ইচ্ছা হয়েছিল যে সাধু বাবাকে এখানে মালপোয়ার ভোগ দেবো, যেহেতু মালপোয়া উনি পছন্দ করতেন। তো সেটা যখন চিন্তা করলাম তখন আমাদের ভোগ রান্না চলছে সুজি, তখন সন্ধ্যে 7:30 বেজে গেছে, তারপর আরতি হবে। তো যথারীতি আমি আর গুরুদেব আলোচনা করছি যে মালপোয়ার ভোগ দিলে ভালো হতো। তো গুরুদেব বললেন দেরি হয়ে গেল তো, আর এখন ইয়ে করার দরকার নাই, পরে নিয়ে আসবি, পরে কখনো হবে। ঠিক আছে। তো সুজিটা জাস্ট রান্না হয়েছে, আমাকে গুরুদেব বললেন সুজিটা মন্দিরে রেখে দিয়ে, আমি সুজিটা ধরে মন্দিরে আসছি, একটা গাড়ি এসে দাঁড়ালো, স্কুটি এসে, আমাদেরই কাকা হয়, জ্যাঠা হয় সম্পর্কে, বাপি জ্যাঠা। আমাকে ডাকলো, শিবম। আমি বললাম হ্যাঁ জ্যাঠা বলো। বলছে আমি একটু মালপোয়া এনেছি বাবার এখানে ভোগ লাগিয়ে দিত। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বা এখানে এরকম অনেক ঘটনা। কালো জাম খেতে আমি একটু পছন্দ করি, কখনো কখনো চিন্তা করেছি যে বাবার মন্দিরে যদি কালো জামের ভোগ হতো তাহলে প্রসাদই পেতাম। হয়তো নাই কালো জাম, কিন্তু কোনো না কোনোভাবে সেই মুহূর্তেই কেউ না কেউ 8 ঘন্টার মধ্যে এসে পরে নামিয়ে দিয়ে চলে গেছে। এরকম বহু ঘটনা এখানে আমরা হতে দেখেছি এবং প্রতিনিয়ত হচ্ছে। এবং আরেকটা যেটা ঘটনা, আমার এক বন্ধু আছে, ও আমার গুরুদেবেরই শিষ্য, সুমন, আমরা সমু বলি। ও একদিন স্বপ্ন দেখলো যে আমি আর সমু বাবাকে স্নান করাচ্ছি, গা মুছাচ্ছি। তো বাবা বলছে আমার গাটা একটু মুছিয়ে দে রে। স্বপ্নটার সংকেত বুঝতে পারিনি, মানে সমু স্বপ্নটা দেখেছিল, আমাকে বললো যথারীতি। আমি গুরুদেবকে বললো তোরা ইমিডিয়েট যা, বাবার গাটা মুছিয়ে দিয়ে, গাটা ধুয়ে দিয়ে, চান টান করে দিয়ে। তো আমি আর সমু পরের দিন এলাম, বাবার মূর্তিতে স্নান করাচ্ছি, মানে স্নান করাবো, গা মুছাবো। জামাটা খুলে দেখছি এত বড় একটা মাকড়সা ওনার শরীরে। তো আমার তখন মনে হলো যে ওই মাকড়সা ওনাকে দংশন করেছিল, তাই সমু যথারীতি স্বপ্ন পেয়েছে যে আমার একটু গাটা মুছিয়ে দিত, মানে উনি এইভাবেই সংকেতটা দিয়েছিলেন। তো এইরকম অলৌকিক ঘটনা এখানে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। যারা আসে, বাবার সাথে যুক্ত আছে, তারা প্রত্যেক মুহূর্তেই বাবার কৃপা অনুভব করতে পারে। যেহেতু আমি ওনার চাক্ষুষ, উনি শরীর থাকতে সান্নিধ্য পাইনি, কিন্তু উনি শরীর ছাড়ার পরও নিত্য আমি ওনার কৃপা লাভ করছি এবং আমরা সবাই ওনার কৃপা লাভ করছি। ব্যাস এই এতটুকুই।